প্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগত চ্যানেলের পর্দায় দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। পয়েন্ট আউট করতে চাই দেশের রাজনীতিতে এখন কি কি চলছে। এখন রাজনীতির সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি বারবার ঘুরপাক খাচ্ছে এবং সেই আসন্ন নির্বাচন কেমন হবে, আদৌ হবে কিনা সেই প্রশ্নটা হয়তো এখন আর আমাদের মধ্যে নেই, যে প্রশ্নটা এতদিন ছিল, কারণ নির্বাচনের একদম কাছাকাছি আমরা চলে এসেছি। সেই নির্বাচন নিয়ে কথা বলবো নির্বাচন নিয়ে কি কি রাজনীতি আসলে এখন চলছে। আমাদের সাথে দুজন অতিথি আজ আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, স্বাগত, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আছেন মাহবুব আজিজ, সাংবাদিক এবং কলামিস্ট, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসাদুজ্জামান রিপনকে দিয়ে শুরু করি। নির্বাচন নিয়ে এখন কি কি রাজনীতি হচ্ছে? আমাকে নিয়ে নির্বাচন ও নিয়ে। আচ্ছা, তাই মানে আমাকে দিয়ে তাই হবে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমি শুরু না। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে, আপনার দর্শকদেরকে ধন্যবাদ, আমার সমালোচক তাকে শুভেচ্ছা, আপনাকেও শুভেচ্ছা। নির্বাচনটাই তো রাজনীতি নাকি? নির্বাচন রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। না, নির্বাচন তো রাজনীতি, রাজনীতির অনুষঙ্গিত নির্বাচনে থাকবে। জনগণকে বলতে হবে যে আমরা এটা করব, ওটা করব, দেশটা এইভাবে চালাবো, তাই না? আমরা একটা জবাবদিহিমূলক সরকার করব, আমাদের সরকার পর্যন্ত স্বচ্ছতা থাকবে, তাই না? তবে আমরা বোঝাতে চাচ্ছি যে নির্বাচন নিয়ে কি কোনো ভেতরে কিছু চলছে কিনা। ভাই, আমি সবসময় বাইরের লোক, আমি ভেতরের ব্যাপারটা তো আমি ভাবে বলতে পারি না। আমি সবসময় বাইরের লোক, ভেতরের ব্যাপারটা আমার আসলে ওইভাবে জানা। আজকে আর আপনার সাথে ঝগড়া করছি না, আমি মাহবুব আজিজের কাছে শুনি নির্বাচন নিয়ে এখন দেশে কি কি চলছে। ধন্যবাদ। এবং জোটের কথাটা আমরা আজকে বলছিলাম যে অনেক গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে জোট এখনো চূড়ান্ত হয়নি, বা নির্বাচনের কিন্তু আর বেশি দিন বাকি নেই, এখন ভোটের প্রচারণার সময়টাও আসেনি, বা সময় খুবই কম। এর মধ্যে আসলে দলগুলো গুছিয়ে উঠতে পারবে কিনা, বা নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ সেটিতে আমরা কতটুকু প্রবেশ করতে পারবো। জি, ধন্যবাদ। নির্বাচন নিয়ে যে বিষয়গুলো চলছে সেখানেই প্রথমেই বলা যায় যে একটা বড় ঘটনা তো ঘটে গেছে, যে আওয়ামী লীগের অনুপস্থিতি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদী শাসন করেছে, স্বৈরাচারী শাসন করেছিল, সেই কারণেই তো 24-এর গণ অভ্যুত্থান। তো এরকম একটা রক্তাক্ত ঘটনার পর রক্তমাখা হাতে আওয়ামী লীগ কী করে নির্বাচনে অংশগ্রহণ করে, এটা যেমন একটা অবশ্যই যুক্তি। আবার এটাও ঠিক যে সর্বশেষ গ্রহণযোগ্য যে নির্বাচনের আমরা যদি ভোটের হিসাবটা করি, সেখানে কিন্তু 40% ভোট বিএনপি ও আওয়ামী লীগের গড়ে। তো এই 40% ভোট কমে কত হয়েছে? এবং আওয়ামী লীগ যেহেতু এত বড় একটা অকাণ্ড ঘটিয়েছিল, এত বড় একটা স্বৈরাচার তারা কায়েম করেছিল, কাজেই ভোটেই তো সেটা দেখা যেতে পারত। কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক ছিল যে নির্বাচনে আওয়ামী লীগের আশা উচিত, সেটা তো শেষ হয়ে গেছে, মোটামুটি শেষ হয়ে গেছে। কিন্তু রয়ে গেছে একটি কথা, এই 40% ভোট কোথায় যাবে, এবং সেটা নিয়েই কিন্তু এতখানি আলাপ। এবং আওয়ামী লীগ কিন্তু একেবারে দেশ থেকে যে বিদায় হয়ে গেছে তা কিন্তু নয়। এখন দেখুন যে এই যে এতখানি শূন্যতা, আওয়ামী লীগ এবং সমমনাদের আমরা যে গত 15 বছরের যেই নির্বাচনগুলো দেখেছি, 3টি পাতানো নির্বাচন, তখন কারা অংশগ্রহণ করেছে? আওয়ামী লীগ ও সমমনারা। এবার কারা অংশগ্রহণ করছে? যদি এভাবে বলা হয় বিএনপি ও সমমনারা, খুব বেশি কি দূরত্ব থাকবে এই কথাটার? হতে পারে যে আমরা এখন বিএনপি এবং জামাতকে খুব বিপরীতমুখী কথাবার্তা বলতে শুনছি, কিন্তু সেটা কেন? সেটা যদি আওয়ামী লীগ উপস্থিত থাকতো তাহলে কি বিএনপি জামাত এত পরস্পরের বিরোধী হতো? কাজে এগুলোই যে রাজনীতির ভেতরে, আপনি যেটা বললেন যে রাজনীতির ভেতরে কি কি ঘটছে, রাজনীতির ভেতরে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই অনুপস্থিতিতে, আওয়ামী ও সমমনাদের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িক যে দক্ষিণপন্থী রাজনীতির বিকাশ ঘটে গেছে। এবং জামাত যেভাবে জোরে সোরে কথাবার্তা বলছে, এই কথাবার্তা আমাদের রাজনীতির জন্য একটি অশনি সংকেত। এবং এই জায়গাটিতে আমাদের সরকারের যে ভূমিকা, সেটাও খুব প্রশ্নবিদ্ধ ভূমিকা আসলে, কারণ এই ডানপন্থাকে রীতিমতো তা দিয়েছে সরকার। তবে আমরা যখন বারবার প্রশ্ন করছি বিএনপিকে এবং জামায়াতে ইসলামীকে, তারা কিন্তু বলছে যে তারা একটি মধ্যপন্থা অবলম্বন করছে। এখন তারা বললে, এখন আমি যদি বলি যে আমি এটা করছি, ওটা করছি, কিন্তু আমার কাজগুলো কি? আপনি জামাতেও বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগকে আপনারা দেখেছেন, জামাতকে তো আপনারা কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখেননি। একবার ক্ষমতায় আমরা আমাদেরকে আসবার সুযোগ দিন, দেখুন আমরা কতখানি কাজ করি। বাংলাদেশের মানুষ জামায়াতকে দেখেছে, 1971 সালেই দেখেছে, তারপর আর দেখবার কিছু বাকি থাকে না।
তো সেই ক্ষেত্রে পুরো দেশের বিরুদ্ধে যখন জামাত দাঁড়িয়ে গেল, তাকে আর নতুন করে কি দেখার লাগে? তবে এখন হয়তো জামায়াত নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছে, আর জামায়াত তো সেটার জন্য ক্ষমা অবশ্যই, চেয়েছে এবং এবং সেই নতুন ভাবে জায়গাটাতে আসতে চায়। নতুন ধারার রাজনীতিটা কি? যখন আপনি 300 আসনের প্রার্থীর চিন্তা করছেন, জামাতের যেই আসন, একটি নারীকেও কি তারা মনোনয়ন দিয়েছে? একটি নারীকেও যারা মনোনয়ন দেয় না, সে তাদের নারী ভিত্তিক চিন্তাটা কি? আপনি দেখুন যে এনসিপি, জাতির প্রতি মানুষের এতখানি আশা ছিল, এতখানি আকাঙ্ক্ষা ছিল জাতির, যে গণ অভ্যুত্থান জয়ী এই তরুণের দল বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টির বিপরীতে দাঁড়িয়ে একটা আগামী দিনে স্বপ্ন দেখাবে জাতিকে, তারা কি করলো? এই ভোটের হিসাব নিকাশে জামাতের পকেটে চলে গেল। আমরা শুনেছিলাম প্রথম যে 30টি আসনের বিনিময়ে তারা গেছে, এখন তো শুনছি আরও নাকি কমে যাবে। সবই শুনছি, কি হবে সামনে আমরা জানি না। এবং আপনি দেখুন যে যেই লড়াইটি হবার কথা আদর্শ ভিত্তিক, যে বিএনপি জানাবে যে আমরা নির্বাচিত হলে এই কাজ করব দেশের জন্য, জামাত জয়ী হলে আমরা এই কাজ করব দেশের জন্য। আমরা কি দেখতে পাচ্ছি? জামাত কি তাদের আদর্শ জানিয়েছে, ম্যানিফেস্টো জানিয়েছে? এই যে ইসলামিক শাসনতন্ত্রের পক্ষে তারা এত বছর আন্দোলন করলো, এত কাজ করলো, এতবার আমরা শুনলাম, তার মানে তারা জয়ী হলে কি দেশে শরিয়া আইন তারা জারি করবে? তাদের পররাষ্ট্রনীতি কি হবে? তাদের স্বরাষ্ট্রনীতি কি হবে? নারী প্রশ্নে এই যে নারী সংস্কার নিয়ে যেই কমিটি হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে, সেটার বিরুদ্ধে ইসলামিক দলগুলো কিভাবে দাঁড়িয়ে গেল, কি অশালীনভাবে আক্রমণ করলো তারা নারী নেত্রীদেরকে। কাজে এই বিষয়গুলোকে তো মীমাংসিত নয়। এবং এগুলোকে জামায়াতে ইসলাম আসলে বিচ্ছিন্ন ঘটনা বলেন? না, কোনটা বিচ্ছিন্ন ঘটনা? এই যে একটার পর একটা ছোট ছোট ঘটনা যেগুলো। হ্যাঁ, নিশ্চয়ই। 1972 সাল থেকে 54 বছরের যে দেশের ইতিহাস, একটি প্রগতিশীল আন্দোলন দেখাতে পারবেন যেখানে জামাতে ইসলামী অংশগ্রহণ করেছে? একটি নারী ধর্ষণ, একটি নারী অধিকার লুণ্ঠনের বিপরীতে জামাত দাঁড়িয়েছে? এই সর্বশেষ দীপুচন্দ্র দাসকে যে ধর্ম অবমাননার দায়ে গাছে ঝুলানো হলো, পিটানো হলো, আগুন দিয়ে মারা হলো, জামাত কোনো বিবৃতি দিয়েছে? আজকে এখানে জামায়াত ইসলামের কেউ নেই, তো এইগুলোর উত্তর আসলে কেউ দিতে পারবে না। আমি একটু দুটো লাইন দিচ্ছি। আমি জামাতকে তো কোনো দায়ী করে বলছি না, এটা তাদের রাজনীতি, তারা তো এটা করবেই। এখন তাদের যে রাজনীতির বিপরীতে তারা উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক রাজনীতি করছে। বিএনপি কি করছে? একটা মধ্য উদারপন্থী কিন্তু ডান ঘেঁষা রাজনীতি। এটা কিন্তু বিএনপির অতীত যদি আমরা দেখি। কাজে আমাদের মধ্যপন্থার যে জায়গাটা, প্রগতিশীল যে মুক্তিযুদ্ধের পক্ষের জায়গাটি, সেই জায়গাটি এইবার নির্বাচনে কোথায় যাবে? আপনি দেখুন যে বারবার যে ইতিহাস নিয়ে এত বিতর্ক, এতখানি ইতিহাসের স্থাপনাগুলো ধ্বংস করা হলো, মুক্তিযুদ্ধের স্থাপনা ধ্বংস করা হলো, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত একটা অবস্থানে দাঁড় করায় দেওয়া হলো। এটা কি শুধু জামাত করেছে? সরকার করেনি? কেন তাহলে সবাই মিলে মুক্তিযুদ্ধকে এত প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কেন? সেই তখন কিন্তু বিএনপিকেই মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বন করতে হচ্ছে। অর্থাৎ বিএনপি তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তিরও আশ্রয় হয়ে উঠছে। তার মানে আগামী যে নির্বাচনী রাজনীতি, সেটা কিন্তু বিএনপিকে মধ্যপন্থী উদার ডানপন্থীর জায়গা থেকে কিছুটা বামপন্থীতেও বিএনপি সবসময় কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আমরা একটু এবং সেটা কিন্তু আমরা নিজামী এবং মুজাহিদ সাহেবকে যখন মন্ত্রী বানিয়েছিলেন তখনও তারা তাই ছিল হয়তো। ধন্যবাদ আপনাকে। আমি অনেক কথা শুনলাম। আপনার কাছে কি মনে হচ্ছে যে আমি বলছি আমি ওইভাবে তো কাট মানে এই কি বলে এমসিকিউ স্টাইল মানে উত্তর দেব না। আপনি আপনার মতো বলেন। রাইট। সেটা হচ্ছে যে উনি মানে আমরা প্রায় রাজনৈতিক দলগুলো সমর্থনের ক্ষেত্রে 40%, 42%, 38% নানা ধরনের হিসাব করি না? আচ্ছা, এইগুলো হচ্ছে অফকোর্স একটা রাজনৈতিক দলের যেই মানে সমর্থনটা থাকে, এই সমর্থনটা যেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, কারোর জন্য খুব স্ট্যাটিক থাকে না। একজন মানে রাজনীতির ছাত্র হিসেবে আমার পর্যবেক্ষণ সেটি মনে হয়। যদি তাই থাকে তো তাহলে আপনি দেখবেন মানে আওয়ামী লীগের এই মানে মানে পলানোর সময়ের কথা বলছি না, আওয়ামী লীগ যে 18 সালে ইলেকশনটা করলো, 24 সালে যে ইলেকশনটা করলো, সেখানে তার 40% লোক যদি ভোট কেন্দ্রে যেত, ভোটে অংশ নিত, সরবভাবে যদি তাদের রাজনৈতিক প্রক্রিয়াগুলোর মধ্যে যদি অংশ নিত, তাহলে মানে বাকি 60%-এর কোনো হিসাব থাকতো না। কারণ 100% লোক তো কখনোই ভোট দেয় না, 80%, 82% সর্বোচ্চ একটা বড় অংশ ভোট দেন। তার মধ্যে আওয়ামী লীগের সর্বোচ্চ 40%ই যদি মাঠ দাপাতো, তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারতো। তাহলে আর ওই ভোট কেন্দ্রের সামনে কুকুর ঘুমানোর প্রয়োজন পড়তো না। আনসার যারা ছিল ওদের হাই তোলার প্রয়োজন থাকতো, মানে ওই যে ক্লান্তিতে অথবা অবসন্ন হয়ে গেলে হাই তোলে ঝিমায়,
প্রিজাইডিং অফিসার ঝিমাচ্ছিল। তাহলে 40% লোকগুলো গেল কোথায়? বিষয়টা হচ্ছে 40% লোকগুলো গেল কোথায়? এই 40% ভোট দিলে তো কুকুরই থাকার কথা না, প্রিসাইডিং অফিসার থাকার কথা না। তার মানে অ্যাকচুয়ালি যখন একটা পার্টি যখন খুব পপুলার উইন্ড ফ্লো তৈরি করে, একটা দলের পক্ষে যখন একটা প্রবাহ তৈরি হয়ে যায়, একটা ফ্লো তৈরি হয়ে যায় যেভাবে আমরা বলি, তখন এটা 40 হতে পারে, 42 হতে পারে, একটা ফ্লো তৈরি হয়ে যায় একটা সময়। আচ্ছা, আবার যখন ফ্লোটা থাকে না, মানে জেনারেল পিপুলের সাপোর্টটা থাকে না, সাধারণ সবাই দল করে না, দল করে আমার যেটা ধারণা 10-12% লোক দল করে, সত্যি কথা বলতে কি। বাকিরা হচ্ছে অবস্থা বুঝে একটা অবস্থান নেন। আমি তাদেরকে সুবিধাবাদী বলছি না, একটা পপুলার উইন্ড তৈরি হয়, ওই উইন্ডের সে মনে কি এটার সাথে আমিও অংশ নেব, আমিও থাকবো, আমি কজটাকে সমর্থন করি। আচ্ছা, তো যখন এই যে কজটাকে সমর্থন করার ব্যাপার থাকে, তখন এই সংখ্যাটা বেড়ে 10-12% থেকে এটা 30-এ চলে যায়, 32-এ চলে যায়, 40-এ চলে যায়, মানে ক্লাইম্যাক্সে চলে যায়। আর যখন সেটা থাকে না, তখন 10-12 মানে আরও নিচে নেমে যায়, ও 5%-এর নিচেও নেমে যায়। মানে রাজনীতির সাথে জনসম্পৃক্ততা, নির্বাচনের সাথে জনসম্পৃক্ততা না থাকলে ওটার ওই যে এককালে আমি 40% ভোট পেয়েছিলাম, ওই ইন্ডিকেশন, ওই ইন্ডিকেটর ইন্ডেক্স থাকবেই না, থাকে না। সেটা প্রমাণিত সত্য, 14-তে সত্য, 18-তে সত্য, 24-এ সত্য। বিএনপির বেলাতেও তাই। বিএনপি যখন যে মনে করেন 96 সালের 15 ফেব্রুয়ারিতে যখন একটা একতরফা ইলেকশন করে, তাদেরও তো একটা 3টি তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে 3বার যে নির্বাচন হয়েছে, তার যে গড় প্রাপ্তি ভোট, সেই গড় প্রাপ্তির ভোটাররা কি 96 সালের 15 ফেব্রুয়ারিতে ভোট দিতে গিয়েছিলেন? না, যায় না। এটি হচ্ছে সত্য কথা। আরেকটা কথা হচ্ছে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এই নির্বাচনে অংশ নেওয়ার আওয়ামী লীগের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের সুযোগ নেই, সেজন্য নির্বাচনটা কেচেগন্ডুস হয়ে গেছে। কবি বুঝবেন শব্দটা, অনেক ছোটোবেলায় দু একবার চর্চা করেছি, মানে না মিললে যা হয়, তাই না? এটাকে তাই বলে না নাকি? আচ্ছা, তো আওয়ামী লীগ না থাকলে নির্বাচনী প্রক্রিয়াটা বা নির্বাচনের সামনে যে নির্বাচনের ফলাফলটা কেচেগন্ডুস হতো, অর্থাৎ মানে একটা হজবরল হতো, তা না। আমি যদি বলি তবে লেভেল প্লেইং ফিল্ডের কথা যে আমরা সবসময় বলি, এটার সাথে লেভেল প্লেইং ফিল্ডের কোনো ব্যাপার নাই। অন্তর্ভুক্তিমূলক হবে নো, এটার সাথে অন্তর্ভুক্তিও নাই। চোর ডাকাত এবং ভালো মানুষের সাথে ওই সমাজে চোর থাকবে, বদমাশ থাকবে, দুর্বৃত্ত থাকবে, ধর্ষক থাকবে, ভালো মানুষ থাকবে। আসলে সবাই মিলে একসাথে বসে চলি, এটার নাম অন্তর্ভুক্তি। আওয়ামী লীগ যখন ছিল সেও কিন্তু বিএনপিকে বা অন্য দলকে চোর ডাকাত তকমা দিয়েছে। বলছি না, ওরকম বলতে পারেনি। এখন কথা হচ্ছে কি যে আপনার এইটার মানে অন্তর্ভুক্তি না। আপনি যদি জার্মানের কথা, এটা আমরা এর আগেও একবার আলাপ আলোচনা, ওনার সাথে আলোচনা ছিলাম আমি, তো সেখানে দেখা যাচ্ছে যে হিটলারের কথা যদি বলি, তার যে রাজনৈতিক দলটির কথা যদি বলি, তার যে মার্কাটির কথা যদি বলি, সেগুলো জার্মানের রাজনীতি এখন একটা অস্পৃশ্য, জার্মান সমাজ, জার্মান রাজনীতি একটা অস্পৃশ্য ব্যাপার হয়ে গেছে ওটা। আচ্ছা, তো তার মানে কিন্তু জার্মানের জনগণের মধ্যে বা জার্মান সোসাইটিতে আপনার ইনক্লুসিভ অ্যাপ্রোচ বা ইনক্লুসিভ ক্যারেক্টারের কোনো ব্যত্যয় ঘটেনি। হিটলার তো একটা প্রেজেন্স ছিল, হিটলার তো ক্ষমতায় ছিলেন, তার একটা রাজনৈতিক দল ছিল, তিনি অনেক বছর দেশ শাসনও করেছেন, তার সমর্থকও ছিল। কিন্তু তার মানবতা বিরোধী অপরাধের জন্য তিনি সভ্য সমাজে একটি নিন্দিত নাম হয়ে আছেন, এবং যার কারণে তার রাজনৈতিক দলটির ওখানে কোনো অস্তিত্ব নেই, অথবা আইনিকভাবেই এটা নিষিদ্ধ হয়ে আছে। তো এখন জার্মানি ইলেকশন করতে গেলে, হিটলারের পার্টিটাকে ইলেকশন করতে না দিলে সেটা শুদ্ধতা থাকবে না, অন্তর্ভুক্তি থাকবে না, যেটা আপনি ইনক্লুসিভের কথা বলছেন। এগুলো বিদেশি আলারা মাঝে মধ্যে ইনক্লুসিভ শব্দগুলো চালু করেন, তারপর আপনারা এগুলো চর্চা করেন। আচ্ছা, তো বিষয়গুলো ওই জায়গায় না। বাংলাদেশে 73 সালে 73 সালে একটা নির্বাচন হলো, তখন বোধহয় আপনি জন্মগ্রহণ করেননি, করার কথা না বোধহয়, নাকি? আচ্ছা, ধরে নিচ্ছি। তো 73 সালে 1947-এ মুসলিম লীগ নামে একটা দল ছিল, যে দলটি পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল না। আমাদের মুরব্বী যারা, আমাদের দাদা বাবা, এমনকি শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের বড় বড় নেতারা, তারা সবাই তো মুসলিম লীগ করতেন ওই সময়টিতে, এবং দে ফট ফর, মানে কি বলে, ইন্ডিপেন্ডেন্স অফ পাকিস্তান। তারা পাকিস্তান ক্রিয়েশনের জন্য তারা আন্দোলন করেছেন। সোজা কথা, সোহরাওয়ার্দী বলেন, শেখ মুজিবুর রহমান বলেন, মৌলানা ভাসানী বলেন, সবাই তো পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন। কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা, সেটার সাথে যখন বেইমানি করা হলো, একটা সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকার এবং অভিপ্রায়কে যখন আপনি ডিনাই করেন, অস্বীকার করেন, তো সেখানে তাদের সাথে আমার সংসার কী করে হবে? তো ফলে অ্যাট ওয়ান স্টেজ আমরা তো
তাদের সাথে আমরা সেপারেশনই চাইবো। আমরা তো তাদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তো আমাদের রুখেই দাঁড়াতে হবে, এবং উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমরা মহান একটা মুক্তিযুদ্ধ করেছি এবং দেশ স্বাধীন হয়েছে। আমি বলতে চাচ্ছি ৭৩ সালে যখন এই মানবতা বিরোধী অপরাধ রাজাকারদের সাথে ওঠা বসা করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য যেই দলটি, যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে যখন ৭৩ সালে শেখ মুজিবুর রহমানের ৭২ সালে শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট যখন তাদেরকে নিষিদ্ধ করলো, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নেই, সোজা কথা। এবং তাদের বাইরে রেখেই যখন নির্বাচনটা হলো ৭৩ সালে, যে নির্বাচনের জামাত ইসলাম ছিল না, ইসলামিক ডেমোক্রেটিক লীগ ছিল না, মুসলিম লীগ ছিল না, নেজামে ইসলাম ছিল না, খেলাফত ছিল, মানে সোজা কথা ওই সময়কার ছিল না, তাতে করে ৭৩ সালে শেখ মুজিবুর রহমানের নির্বাচিত হয়ে আসা তা কি কোনো কেঁচু গন্ডুস হয়েছিল কিনা, অর্থাৎ দোষ হয়েছিল কিনা? না। এবং সেই আমরা মনে করি ওটা একটা একতরফা নির্বাচন হয়েছিল, তা মনে করি না। আমরা মনে করি স্বাধীন বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি, যারা আমার জনগণকে হত্যা করেছে, যে পাক আর্মি, তাদের যারা সহযোগী ছিল, তাদের দ্বারা গঠিত দল, তাদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত দলগুলো নিষিদ্ধ হয়েছে, ব্যাপার জনগণের কোনো মাথা ব্যথা নাই, খুব ক্লিয়ার। আসলে কি নেই? না, মাথা ব্যথা ছিল না। ৭৩ সালের গভর্নমেন্ট, ৭৩ সালের ইলেকশন নিয়ে কোনো কোশ্চেন নাই। যদি কেউ কোশ্চেন করে, অফকোর্সে স্বাধীনতা যুদ্ধ বিরোধীর ব্যক্তি হবে, আমি মনে করি। এইভাবে কি ট্যাগ লাগিয়ে দেওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই। কেন করা যাবে না? কারণ আমার ইন্ডিপেন্ডেন্সের বিরোধিতা যারা করেছে, তাই না? সেটা তো আপনি বলতেই পারবেন না কেন? শুধু তাদেরকে বাকি রেখে, বাইরে রেখে যদি আপনি নির্বাচন করেন, সে নির্বাচনের দোষের কেন হবে? ঠিক সিমিলারলি এতগুলো মানুষকে যারা হত্যা করেছে, না আমি বলছি এতগুলো মানুষকে যারা হত্যা করেছে, এতগুলো শিশু, এই রেজিমের আমলে মাত্র ৩৬ দিনে ১২৪টি শিশু, ছোট্ট শিশু মায়ের কোল থেকে, বাবার স্নেহ থেকে হারিয়ে গিয়েছে। ১২৪টা শিশু, ২৪ অথবা ৩৪। এতগুলো মানুষ চোখ হারিয়েছে, পা হারিয়েছে, ইত্যাদি ইত্যাদি। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সেই সরকারটি, সেই দলটিকে যদি মানবতা বিরোধী অপরাধের জন্য তাদেরকে যদি নিষিদ্ধ করেন, তাদের কর্মকাণ্ড যদি নিষিদ্ধ অবস্থা থাকে, তারা যদি নির্বাচনের বাইরে থাকে, তাহলে আপনার ইনক্লুসিভ নিয়ে এত খোঁচাখুচি কেন? তবে আসাদুজ্জামান রিপন, আমরা কিন্তু এখন সে ৭১-এর যে মানবতা বিরোধী অপরাধী ছিল জামায়াত ইসলামী, তাদেরকে নিয়ে ঠিকই নির্বাচন করছি। তাহলে কি আওয়ামী লীগ যদি এসে আবার কয়েক বছর পরে মাফ চায়, তাহলে আবার আওয়ামী লীগকে আনতে পারবে? এই দেশের জনগণ যদি, জনগণই তো সকল ক্ষমতার উৎস নাকি? জনগণ যদি আপনার ক্ষমা করে দেয়, আমাদের এগুলো নিয়ে আমরা একটা খুচরা চালাকি করি অনেক সময়। জনগণকে এখন সেই সুযোগটি পাচ্ছে আসলে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা 14 দলের ব্যাপারে ওপিনিয়ন দেওয়ার সুযোগটি? কেন পাবে না? যদি আপনি ধরেন, আপনি যদি জামাতের কথাই যদি ধরেন, ফাইন। যদি এই দেশের সচেতন জনগণ জামাতকে যদি ভোটে প্রত্যাখ্যান করে, তাহলে তো আপনার কথাটাই কনফ্লিক্ট করছে। আপনি বলছেন জামায়াতে ইসলামীকে ভোটে প্রত্যাখ্যান করলে সে ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতেই পারবে। ফাইন, করতে পারবে না। জামাত তো, আওয়ামী লীগ তো আইনিভাবে নিষিদ্ধ। আপনি জামাতকে আইনিভাবে নিষিদ্ধ করেন নাই তো। এখানে তো আরো একটা প্রশ্ন দাঁড়ায়, একটি দল কি আরেকটি দলকে আইনিভাবে নিষিদ্ধ করতে পারে? একটা দল তো নিষিদ্ধ করবে না, বা সরকার অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই পারবে। সরকার পারবে না কেন? অন্তর্বর্তী সরকার মানে কি আপনার দেখি, মানে আপনার কোনো বাইরে ছোট কিছু নেই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো আসলে এই কিছুদিনে যা করেছে সবই দলের চাওয়াতে করেছে। আমি আপনাকে বলতে চাই, আপনি অন্তর্বর্তী সরকারকে আন্ডারমাইন করবেন না। আন্ডারমাইন করছি না একদমই। অন্তর্বর্তীকালীন সরকারটা কেন? একটা মহান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার তো ফাঁকা থাকবে না। আপনি যদি আজকে উপস্থাপনা না করেন, কেউ না কেউ তো করবে। আমি যদি আলোচনায় না থাকে, কালকে কি আরেকজন আলোচনা করবে না? কবি যদি কালকে আলোচনায় অংশ না আসেন, ওনার জায়গায় কি আরেকজন বসবেন না? বসবেন তো বটেই, কিন্তু মানুষের জায়গা তো খালি থাকে। আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকারটি, এটা তো আমাদের সংবিধানে ছিল না, এটা তো সত্য। বাট একটা ঐতিহাসিক প্রয়োজন, একটা সময়ের প্রয়োজনে আসলে হয়েছে। আবার আসবো একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে জনগণ একটা গণঅভ্যুত্থান সংগঠিত করেছেন। সেই গণঅভ্যুত্থানের পরে দেশে পার্লামেন্ট নাই, সরকার পালিয়ে গিয়েছে, আপনি করবেনটা কি? তো সুতরাং ওখানে তো জনগণের অভিপ্রায় আকাঙ্ক্ষা অনুযায়ী সেখানে তো একটা সরকার বসেছে, এবং আমরা সাপোর্ট করি, সমস্ত জনগণ আমরা সাপোর্ট করি। আমি আপনার কাছ থেকে আমি কয়েকটা সেকেন্ড নিতে পারি, মানে ওনার পরে আমাকে একটু কমিয়ে দেবেন সেটা আমাকে। আমি অনেক কথা বলে ফেলেছি মোটামুটি। সেটা হচ্ছে যে আপনার, আমি একজন, এই কথাটা আমি অনেকবার উদাহরণ দিই, সাবেক একজন ক্যাবিনেট সেক্রেটারি, উনি ইন্তেকাল করেছেন, আপনার ডক্টর সাদাত হোসেন। উনি একটা কথা বলতেন, সরকার বলতে বুঝি যার নির্দেশে বন্দুক চলে, ওঠে, নামে। এই সরকারটিকে তো আমরা জনগণ মানি, আমরা তো মানি সরকারটাকে, সেটি সরকার। জনগণ যাকে সমর্থন করে,
যার প্রতি মানে সমর্থন আছে সেটাই সরকার। কারণ এই সরকারকে তো আমরা সবাই সমর্থন করি। একদম। মাহবুব আজিজ, আপনার কাছে আসলে জানতে চাই যে এই যে রাজনীতির স্ট্যান্ডার্ড, এটি আসলে কিভাবে নির্ধারিত হয়? একটি দলকে নিষিদ্ধ করা হলো এবং যেই সরকার নিষিদ্ধ করলো সে চলে যাওয়ার পর সেই দল আবারও খুব সুন্দর মতো আসলে ক্ষমতায় আসীন হলো, বা অন্যান্য দলের চাওয়ায় আসলে জনগণের চাওয়াটাও আমরা কিভাবে বুঝবো? জনগণের চাওয়াতে তো অটোরিকশাকেও রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, সকল আন্দোলন মেনে নেওয়া হচ্ছে, যা চাচ্ছে তাই দেওয়া হচ্ছে। জনগণ আসলে কি চায় এবং যারা চাচ্ছে তারা কি আসলে সাধারণ জনগণ? না, আসলে দেখুন যে কবি রিপন ভাই যে আমি কবি না বললেন, এখন কে কবি এটা নিয়ে কিন্তু অন্য তথ্য। কবি রিপন ভাই যেভাবে বললেন, তো সেই জায়গাগুলোতে আসলে বোঝা যায় যে আমাদের ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দলের চিন্তাগুলো কি। আমাদের আওয়ামী লীগের বা আমাদের বিএনপির যেই সমস্ত নেতারা যখন জাজমেন্টে যান তখন কিন্তু সরাসরি বলেন যে ওরা এই অপরাধী। আওয়ামী লীগের কাছ থেকে আমরা কি শুনেছি? বিএনপি জামাত সারা দেশে লুটপাট করছে, আগুন জ্বালাচ্ছে। আমরা 14-তে শুনেছি, 18-তে শুনেছি, 24-এ শুনেছি, এবং তাদেরকে যে কোনো মূল্যে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগ করেছে। তো তখন যে ঘটনা ঘটেছে এখনো কিন্তু তাই ঘটেছে। আসলে এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার তারাই করে ফেলতেছেন, যেভাবে আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে একটা খেলাধুলার ব্যবস্থা করতে চায়, জনগণের সামনে যেতে তারা ভয় পায়। যেমনটি কবি রিপন ভাই বললেন, আমি কবি নই, আমি কবিতা লিখি না, এটা নিয়ে আমরা পরে আলাপ করব। আমরা এখানে কেউই কবি হিসেবে কথা বললে আমি তাহলে কবি হিসেবেই তাকেও আমি কবি হিসেবে চিহ্নিত করবো। কেন আপনি কবি সেটা আমি ক্যামেরার বাইরে বলবো। আচ্ছা, আপনি যখন ওনারা বলছেন যে 40% ভোট না থাকলে আওয়ামী লীগ তো এইভাবে যেন তেন নির্বাচন করতো না। আওয়ামী লীগ এমন পর্যায়ে পৌঁছেছিল কর্তৃত্ববাদী শাসনের এই একটি ধারা যে 40% কেন, কোনো কি আছে না আছে সেগুলো তাদের বিবেচনার ব্যাপারই না। তখন তাদের শ্রেণী পেশা নির্বিশেষে সব সেক্টর তারা কুক্ষিগত করছে। দেশে সবগুলো প্রতিষ্ঠান, প্রশাসন থেকে শুরু করে সব তারা কুক্ষিগত করে ফেলছে, এবং সেই জায়গাতে তারা মনে করছে যে আমাদের নির্বাচনের দরকার কি, আমরা কেন জবাবদিহিতার সামনে যাব, আমরা কেন রিস্ক নেব। এই জায়গা থেকে বেরিয়ে আসবার জন্যই তো 24-এর গণ অভ্যুত্থান, এবং মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র জবাবদিহিতা নিশ্চিত করা। তাহলে এই গণতন্ত্র এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে সবগুলো মানুষ কেন একসাথে, সবগুলো দল কেন একমত হতে পারে না? কারণ পারে না যে প্রতিদ্বন্দ্বী যত কম হবে তত তো ভালো। আজকে আপনি দেখুন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, জামাত এত বড় হয়ে উঠলো, কি করে বড় হয়ে উঠলো? কারণ প্রতিদ্বন্দ্বীহীন একটি জায়গায় বিএনপির সামনে তারাই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এবং এনসিপি কি জায়গাটা করলো, তারা জামাতের ওখানে চলে গেল। কারণ জামাতের যে ভোট ব্যাংক আছে সেখান থেকে যদি তারা আনুপাতিক হারে কিছু ভোট তো তাদের কাছে যাবে, যেহেতু 30টি আসনেও যদি তারা করে সেই 30টি আসনে জামাত তাদের পক্ষে কাজ করবে, এবং তাহলে ওই পার্সেন্টেজ ভোট নিয়ে তারা উচ্চ কক্ষে যেতে পারবে। অর্থাৎ ক্ষমতায় থাকবার যেই একটা স্বাদ তারা পেয়ে গেছে, ওখান থেকে কিন্তু তারা আর সরতে পারল না। অর্থাৎ আদর্শবাদী রাজনীতির যে কথাটা আমরা বারবার বলে আসছি, সব সময় বলে আসছি, জবাবদিহিতামূলক শাসনের কথা বলে আসছি, সেইখানে রাজনৈতিক দলগুলো নিজেদেরকে আদর্শবাদী রাজনীতিকে এই দেশে নিরাপদ, মানে আসলে বিরোধী দলকে যেভাবে কুক্ষিগত করা হয় বা সরিয়ে রাখা হয় রাজনীতি থেকে, বা জেলে দেওয়া হয়, যেভাবে মামলা দেওয়া হয়, এখানে আসলে এই যে ক্ষমতা ভিত্তিক যে রাজনীতিটি গড়ে উঠেছে, আমার তো মনে হয় যে সাধারণ জনগণের মনে হয় ভয় থেকে। দেখুন, শুধুমাত্র জেলে দেওয়া হয় না। আওয়ামী লীগের আমলে 12 বছর প্রায় 50 লক্ষ বিএনপির নেতাকর্মীকে যেভাবে আদালতের বারান্দায় প্রায় স্থায়ী ঠিকানা করে ফেলা হয়েছিল, সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করুন, একটা গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল জাতীয় পার্টিকে, যারা আবার সরকারের অংশীয় হয়ে বসেছিল। মানে তামাশা কাকে বলে। এইবার আপনি দেখুন জামায়াত কি করছে। জামায়াত 1 নম্বর চিন্তা করছে যে তারা নিজেরা জিতে আসতে পারে, সেই জন্য তারা একটা বড় অংশের প্রার্থী দিচ্ছে। আবার চিন্তা করছে যে আমাদের বিরুদ্ধে যেহেতু মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি অনেক বেশি আলোচিত, আমরা যদি এই তারুণ্য নির্ভর দলটিকে সাথে পাই, গণ অভ্যুত্থানের এই সাফল্যটা যদি আমরা সাথে নিতে পারি, তাহলে তো আমরা অনেক বেশি ফিল্টার্ড হয়ে যাচ্ছি, লোকে ভুলে যাবে আমাদের 71-এর কাজটা। তারা এনসিপিকে চলে বলে কৌশলে নিয়ে নিল। এরপরও তারা কি করলো দেখুন, এই বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া, এনসিপি কি শুধু চলে গেল? এনসিপি এটা আমরা পরে বলি, জামাতের বিষয়টাতে আসি। জামাত বৃহস্পতিবার শোক জানাতে গেছে বিএনপির কার্যালয়ে। জনাব তারেক রহমানের সাথে বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের সঙ্গে বলছেন
বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের আলাপ হয়েছে, আমরা একসঙ্গে সরকার গঠন করব এবং আমরা নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো। তার মানে তারা ওই উইন্ডোটিও খুলে রাখছে যাতে গৃহপালিত বিরোধী দলও হওয়া যায়। অর্থাৎ আমাদের তারা নিজেরাই ঠিক করবে জাতির জন্য কি ভালো হয়। বিরোধী দল যে সরকারের চোখে চোখ রেখে কথা বলবে ওই জায়গাটিতে আমরা এবারও তাহলে পৌঁছাতে পারবো না। এখন আসুন এনসিপির জায়গাটিতে। এনসিপি ছলে বলে প্রতারিত হয়েছে, এটা কেন বললাম? কারণ এনসিপির যে নারী সদস্যরা অধিকাংশই কিন্তু আপত্তি জানিয়ে সেখান থেকে সরে এসেছে, তাদের অনেকেই পদত্যাগ করছে। তার মানে তারা কিন্তু একতাবদ্ধ হয়ে মানে কোনো রকম একটা ছল চাতুরির মধ্যে না পড়লে কি করে এই সিদ্ধান্তটি নেয়। তারা তো মিনিমাম কিছু আসনের জন্যই আসলে তাদের যে আদর্শহীন রাজনীতির দিকে তথাকথিত ক্ষমতার পিছনে ছোটারই তো এটা ফল। তারা যদি তাদের একটা ম্যানিফেস্টো তৈরি করতে পারতো। এখনো আমরা জানি না মুক্তিযুদ্ধ নিয়ে এনসিপির চিন্তা কি, এখনো আমরা জানি না তারা কি সমাজতান্ত্রিক না ইসলামিক। যদিও জামাতের সাথে তারা বলছে এটা আদর্শগত নয়, নির্বাচনী সমঝোতা। তারা আদর্শগত না হলে নির্বাচনী সমঝোতা বামপন্থীদের সাথে হলো না কেন? এনসিপির চুজ করেনি কেন? চুজ করলো না? আপনি একটা গ্লাসে পানি তো রাখবেন, যতখানি পানি ধরে ততখানি। চুজ কাকে করবেন? গ্লাসে পানি না রেখে কি আপনি গিয়ে আরেকটা ইয়েতে রাখবেন, জুতার ভিতরে পানি রাখবেন? তা তো না। তার মানে চুজ তো আপনি করবেন জায়গা মতো। আপনি জামায়াতে ইসলামকে জুতা বলছেন কেন? না, জুতা জামাতে ইসলামকে বলছি না, বলছি যে আধারটি কি, না, কাকে আধার দুটি রাজনৈতিক দল যখন থাকে তখন তো আমি হ্যাঁ আদর্শগতই সখ্য হবে। আপনার এই যে জামাত বিএনপির এতদিনকার সখ্য, এটা কি আদর্শগত ছিল না? তবে আপনি যে এইটা আমাকে একটু দুটো লাইন বলতে দেন যে বিএনপির যে ডানপন্থার সাথে তাদের যে এক ধরনের প্রণয়, সেটা তো আমরা গত 20-25 বছর দেখেছি। এবং দেখেছি বলেই আমরা বারবার বলেছি যে মুক্তিযুদ্ধের ঘোষকের দল কেন জামাতের সঙ্গে যায়, সেখান থেকে তারা সরে এসেছে। এবং এই নির্বাচনে এইটা একটা বিএনপির জন্য একটা বড় এসিড টেস্ট যে মুক্তিযুদ্ধকে তারা কতখানি ধারণ করে। আজকে ছায়ানট যখন ভেঙে যায়, যখন উদিচি ভাঙে, যখন গণমাধ্যমে হামলা চলে, আগুন জ্বালায়, তখন কিন্তু আমরা বিএনপিকে দায়িত্বশীল আচরণ করতে দেখি। এবং এই দায়িত্বশীল আচরণ সকলের প্রতি সমান হবে। এর আগে যখন নয়া দিগন্ত আগুন জ্বালানো হয়েছে, যখন আমার দেশ পত্রিকায় আগুন জ্বালানো হয়েছে আওয়ামী লীগের আমলে, সেগুলোও কিন্তু ঠিক হয়নি। এই একই আপত্তি যদি তখন সব রাজনৈতিক দলগুলো করতো, এই সজোরেই করত, আজকে কিন্তু এই পরিস্থিতিটা আমরা দেখতে পেতাম। আচ্ছা, আপনি যেটি বলছিলেন আমরা এখন যে আওয়ামী লীগের ব্যাপারে অনেকেই মৃদুস্বরে কথা বলছে বা বলছে না, ভাবছে আওয়ামী লীগ কিছু না, এটা সমাজে একটি শূন্যতা তৈরি করছে। আপনি সংখ্যালঘুদের নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম, আপনি দেখুন গত 7 দিনে 9টি হত্যাকাণ্ড ঘটেছে, রাজনৈতিক হত্যাকাণ্ড। এগুলো কিন্তু সমাজে একটা জিঘাংসা জিইয়ে রাখছে। আপনাকে আমি সমাজ কবি ভাই যেমন বললেন যে একই সমাজে নাকি আপনার চোর, ডাকাত, গুন্ডা এবং ভদ্র মানুষ থাকতে হবে। ভদ্র মানুষের মাপকাঠি কি? কে নির্ধারণ করবে ভদ্র মানুষ? চোর, ডাকাত বা যে রাহাজানি করে তার জন্য তো আইন আছে। আমরা কেন নিজের হাতে আইন তুলে নেব? আমরা কেন ঠিক করব তুমি খুনি, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর তুমি দোষর, তুমি এখান থেকে বেরিয়ে যাও? এই বেরিয়ে যাওয়ার সংস্কৃতিই কিন্তু আওয়ামী লীগ করেছিল, যে আমি ও আমার দলবল ছাড়া কেউ ক্ষমতার চারপাশে থাকতে পারবে না। এই ক্ষমতা শব্দটিই কিন্তু খুব একটা অশালীন শব্দ। দায়িত্ব প্রাপ্ত, যেটা তারেক রহমান এখন বলছেন যে আমরা যদি দায়িত্ব পাই তাহলে এটা করব, এটা খুবই একটি শুভ উদ্যোগ। উনি কিন্তু বলছেন না ক্ষমতা পেলে আমরা এটা করব। আমরা দেখতে চাই এখন যেরকম নানান জায়গা থেকে এত স্তুতি শোনা যাচ্ছে তারেক রহমানের প্রতি, এই স্তুতি যদি আবার সে আওয়ামী লীগের মতো পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু একই আবার আমরা দৃশ্যে, আমরা সেটি প্রত্যাশা করছি না। অবশ্যই আমরা সেটা আপনি যেটি বলেন যে বিরোধী দল হওয়ার জন্য গৃহপালিত বিরোধী দল, আপনার কাছে এটি কেন মনে হচ্ছে? আসলে এই যে ঐক্যের কথা আমরা এতদিন বলছিলাম, যেটার জন্য ঐক্যমত কমিশন আসলে গঠন করা হয়েছে, সেই ঐক্যটাও তো হতে পারে দুই দলের মধ্যে। জাতীয় ঐক্য আর দুটি দলের ঐক্য, তো তাহলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগের যা ঐক্য হয়েছিল দুটি তো এক ঐক্য নয়। জাতীয় ঐক্যমত্য কমিশন করে সরকার তো একটি বড় বড় বিভাজিত সংস্কৃতির দিকে আমাদের জাতিকে ঠেলে দিয়েছে। এই জাতীয় ঐক্যমত্য কমিশনে 30টি মাত্র দল অংশ নিয়েছে 54টি নিবন্ধিত দলের মধ্যে। এই 30টি দলের 7-8টি দলের বেশি কোনো দলের দ্বিতীয় বা তৃতীয় নেতাকে আমরা চিনি না। এই 30টি দল মিলে ঠিক করে ফেলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাত যে সংবিধান, সেটার প্রধান যে স্তম্ভ 4টি, তার 2টি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র দেশ থেকে বাদ হয়ে যাবে। তার মানে একটি ধর্মনিরপেক্ষ যে দেশ আমাদের যে মূল হৃৎপিণ্ড, তাকেই আমরা বাতিল বলে ঘোষণা করছি। তার মানে কি আমরা একটা সাম্প্রদায়িকতার দিকে যাত্রা করলাম না? তাহলে ভারত ও পাকিস্তান একটা হিন্দুত্ববাদী দেশ আর একটা মুসলমানের দেশ, সেখান থেকে বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল, সেটা কি থাকলো? তার মানে এই সিদ্ধান্ত কি তারা নিতে পারে এই 30টি দল?
তার মানে বাকি মানুষদের কোনো কথা শোনা হলো না? শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ তো কথাই বলতে পারেনি। এই ঢাকায় বসে কয়েকজন মানুষ ঠিক করে ফেললো বাংলাদেশে, এবং 54 বছর পরে আমরা যে আন্দোলনটি দেখেছিলাম 24-36 দিনের, সেখানে কি কোথাও একবার বলা হয়েছিল যে আমরা বেহেশত পাওয়ার জন্য আন্দোলন করছি? তবে এটি তাহলে আসলে ইসলামের দিকে কেন যাত্রা করলেন আপনারা? বিএনপি তো সেটা আমার করছে ধর্ম না। তো আমার ব্যক্তিগত বিষয়, আমার স্বর্গপ্রাপ্তি তো আপনার সরকারের কাছ থেকে আমি চাই না। আমি চাই ইহজাগতিক কিছু মৌলিক চাহিদা, শিক্ষা, বস্ত্র, স্বাস্থ্য এবং আমার জবাবদিহিতা, আমার সুশাসন। তবে জামায়াতে ইসলামী কিন্তু এটা পরিষ্কার করেছে যে তারা আসলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে শাসন সেটি চায় এবং সৎলোকের শাসন চান। তারা সকালে এক কথা বলে, দুপুর এক কথা বলে, বিকালে এক কথা বলে। তারা তাহলে বিএনপির সাথে গিয়ে একসাথে জাতির জন্য যা ভালো হয় তাই করবে, সেটি কি করে? রাজনৈতিক সমঝোতা। এখন এই রাজনৈতিক সমঝোতার ভিতরেই তো সেই গোপন আতাতটি থাকে, যেটা আমরা গত 16 বছর দেখেছি। সমঝোতা হবে প্রকাশ্যে মানুষের সাথে, যার যার আদর্শ নিয়ে তাকে রাজনীতি করতে হবে, এবং তাকে স্পষ্ট বলতে হবে যে আমার এই পররাষ্ট্রনীতি। আচ্ছা মাহবুব আজিজ, আপনি যে জামাত তার পররাষ্ট্রনীতি ঘোষণা করেছে। আপনি যে বারবার বাম রাজনীতি নিয়ে কথা বলেন, আমি একটু বাম রাজনীতিতে আসতে চাই। বাম যারা করছে তারা কি আসলেই ক্ষমতা চায়, নাকি আসলে কি করতে চায়? বাম রাজনীতিবিদরা তো সবসময় আসলে রাজনীতি থেকে অনেকটুকু দূরে থাকেন, না হয় তাদেরকে দূরে রাখা হয়, এর মানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা তো চাই বললেই তো আর হবে না। এর পিছনে তো একটা দীর্ঘ ধারাবাহিকতা আছে। আপনি দেখুন যে প্রগতিশীল আন্দোলনগুলো বিএনপির সময়ে আমাদের মনে পড়ে ইয়াসমিন হত্যাকাণ্ড ঘটেছিল দিনাজপুরে। আপনার নানা সময় খুব বড় বড় অনেক রকমের আন্দোলন ঘটেছে। তেল গ্যাস নিয়ে আন্দোলন হয়েছে, দেশের স্বার্থ নিয়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, এই প্রগতিশীল বামপন্থের যেই সংগঠনগুলো, তারাই কিন্তু সবসময় সবার আগে রাজনীতিতে নেমে আসে। আপনি যেই 24-এর গণ অভ্যুত্থানকে আপনারা দেখলেন, রোকেয়া হল থেকে যে হাজার হাজার ছাত্রীর যে মিছিল, আপনি দেখুন সেই নারীরা এখন কোথায়, কোন মিছিলে তাদেরকে আপনি দেখুন। তবে আমার মনে হয় কাজ করতে তারা নেমে আসে ঠিকই, কিন্তু যখন ভোটের আলাপ আসে বা ক্ষমতার আলাপ আসে, তখন আসলে তারা রাজনৈতিক দল হিসেবে তেমন কোনো ভূমিকা কি দেখাচ্ছে? এবং সেই কারণেই তো আপনি একটু খুঁজে দেখুন না, এবারের তফসিল তো ছাপা হয়, তফসিলের পরে যে হলফনামা 100 কোটি 200 কোটি 500 কোটির যেই ধনকুবেররা নির্বাচনে গেছেন, সেখানে এই প্রগতিশীল যারা রাজনীতির কথা বলেন, তারা কিভাবে আপনার তাদের এই ক্ষীণ কণ্ঠ নিয়ে এই টাকা পয়সার যুদ্ধে কিভাবে আসবেন? কাজে এই সমাজটা তো আর আদর্শবাদের জায়গায় থাকছে না। আপনার যদি প্রচুর পরিমাণ টাকা পয়সা না থাকে, আপনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না। আমাদের সজীব ভুইয়া কিন্তু একটা কথা বলেছিল যে 10-20 কোটি টাকা ছাড়া তো নির্বাচনই করা যায় না। তাহলে আসলে বাম দলগুলোকে আমরা রাজনৈতিক দল কিভাবে বলবো? আপনার বলতে হবে তো, এই প্রশ্নগুলো তো তারা উত্থাপন করছে। আপনার একটা জায়গায় আপনি দেখুন, এই যে আপনার ভেনেজুয়েলায় আমেরিকা এসে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল। আপনি এখন বলবেন তাহলে আমরা দেশ কিভাবে বলবো যার প্রেসিডেন্টকেই তারা ঠিক রাখতে পারে না? ভাই, কোনো দানবের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তো তাৎক্ষণিক সম্ভব না। আপনার এই যে ধীরে 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 এই যে দীর্ঘ একটা যাত্রা থাকে, আপনার 60 দশকের যে সাংস্কৃতিক যে পাটাতন, ওই পাটাতনের উপরে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এই পাটাতন তৈরি করেছে এই বামপন্থী প্রগতিশীলরা। আপনার ছায়ানট তখনও নিষিদ্ধ হয়েছিল, তখনও রবীন্দ্রনাথ ঠাকুর নিষিদ্ধ হয়েছিলেন, তখনও ভাঙচুর হয়েছিল, বাংলার মধ্যে উর্দু হিন্দি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আজকে আপনি যা যা দেখছেন না, ভারতীয় আধিপত্যবাদের নামে 60 দশকে সেই ভারতীয় আধিপত্যবাদী বলা হতো। তখন বাঙালিদেরকে হিন্দু বলা হতো, বলতো যে ভারতীয় টাকায় এখানে আওয়ামী লীগ রাজনীতি করছে এবং বাংলাদেশকে পাকিস্তান করে পাকিস্তান থেকে ভাগ করছে। তার মানে ওই একই অভিযোগ কিন্তু এখনো আপনি শুনতে পাচ্ছেন। তার মানে এই জুজুর বিরুদ্ধে দাঁড়াবে কারা? আদর্শবাদী রাজনীতি। এটা বাম বলেন আর যাই বলেন, আমরা আদর্শবাদী রাজনীতি হিসেবে আমরা কিন্তু জাতীয়তাবাদী দলকেও দেখতে চাই। আওয়ামী লীগ তো আসলে সেই সুযোগটি করে দিয়েছিল অ্যাকচুয়ালি, এটি বলার যে ভারতীয় আধিপত্যবাদ। এই জন্য কি হচ্ছে আমাদের কিভাবে সুযোগ করেছিল? এই যে একটি ভুল কথা আপনারা বলুন, এই যে আওয়ামী বয়ান বলা হয় মুক্তিযুদ্ধে, সবচেয়ে বড় ভুল কি জানেন? এই মাত্র 3 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, 72-এর পরে 75 পর্যন্ত। মূল যে মুক্তিযুদ্ধের বয়ান তো লেখাই হয়েছে জিয়াউর রহমানের আমলে, কারণ মুক্তিযুদ্ধের দলিলপত্র জিয়াউর রহমানের সময়ে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 70 এবং 80 দশকের মুক্তিযুদ্ধের কবিতা, উপন্যাস, গান, মঞ্চনাটক সমস্ত কিছু লেখা হয়েছে। এই যেটাকে আমরা বয়ান বলা হয়, সেটা কিন্তু জিয়াউর রহমান। গত 17 বছরে কি ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করেনি? ভারত তো তার কাজ করে যাবে,
এবং সেটা কি আমাদের এখানের কারো পারমিশন লাগবে? এখন যে ভারত মুস্তাফিজকে বাদ দিয়ে দিচ্ছে, নানান রকম কাণ্ড কারখানা করছে, কার পারমিশন নিচ্ছে? ভারত ভারতের কাজ করবে, পাকিস্তান পাকিস্তানের মতো কাজ করে আমাদের 30 লক্ষ লোক মেরে দিয়ে চলে গেছে। তাই বলে কি আমরা এখন ভারত বা পাকিস্তান কারোর সাথে প্রেমের সম্পর্ক চাইছি নাকি? আমরা চাইছি বাংলাদেশ তার মেরুদণ্ডের উপরে দাঁড়িয়ে কথা বলবে। সে যেমন মুস্তাফিজের ব্যাপারে সজোর কথা বলবে, একইভাবে সাকিব আল হাসান পৃথিবীর শ্রেষ্ঠ প্লেয়ার, তার সম্পর্কে কথা বলা দরকার ছিল সকলের। রুখে দাঁড়াবেটাকে সেটা তো রাজনৈতিক দলের করতে হবে, এবং জনগণ তো আছেই। জনগণ কিন্তু রাজনৈতিক দলের বাইরে নয়। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে যেমন রুখে দাঁড়িয়েছে, হেলিকপ্টারে তুলে দিয়েছে, বাংলাদেশে কি হেলিকপ্টারে একটি আছে নাকি? হেলিকপ্টার আরো আছে, যানবাহন আরো আছে। যারা এই কাণ্ডগুলো করবে তাদেরকে আবারও হেলিকপ্টারে তোলা হবে, হয়তো আবার 16 বছর লাগবে। বলতে চায় যে আওয়ামী লীগ সরকার সুযোগটি আসলে করে দিয়েছিল। না, দাদা নিজেরা লুণ্ঠনবাজি করেছে। কিসের সুযোগ? তাদের ভুলেই গেছিল যে এরকম একটা প্রচন্ড ধাক্কা আসতে পারে। ক্ষমতার আপেল বড় ভয়ানক আপেল। যে আপেলে ভুগেছিল এরশাদ, তখনও কিন্তু 90 সাল হয়েছিল। যে আপেলে ভুগেছিল পাকিস্তান, তখন 71 69 কি গণ অভ্যুত্থান হয়নি? বাংলাদেশে তো 20-25 বছর পর পর একটি করে গণ অভ্যুত্থান হচ্ছে, হয়তো আবারও গণ অভ্যুত্থান হবে। এবং বাংলাদেশের যারা দায়িত্বে আসবেন তাদের মনে রাখতে হবে যে দায়িত্ব একটি পবিত্র কাজ। এই পবিত্রতা বজায় রেখে যদি তারা দায়িত্বটা পালন করেন, তাহলে আর এই হেলিকপ্টার খুঁজতে হবে না। ধন্যবাদ মাহবুব আজিজ। আসাদুজ্জামান রিপনকে দিয়ে শেষ করবো, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। আপনার কাছে আসলে কি মনে হয় যে কোন কারণে আমরা এখন শুধুমাত্র জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিএনপিকে নিয়ে কথা বলি? বাম দলগুলোকে আসলে এই বলের মধ্যে ঢুকতে পারছে না, নাকি তারা ঢুকতে চায় না? ধন্যবাদ আপনাকে। কারো চাওয়া বা না চাওয়ার বিষয়টা না, বিষয়টা হচ্ছে সক্ষমতার বিষয়। সক্ষমতা কেন নেই তাদের? সেটা তো তারা বলতে পারবে। আমি কিভাবে বলবো তাদের সক্ষমতা কেন নেই? সেটা তো আমি কেন বলবো? যেমন শ্রীলঙ্কায় দেখেন, ওখানে একটা অভ্যুত্থান হলো। তো শ্রীলঙ্কা একটা অভ্যুত্থানের পরে সেখানে বামেরাই তো সরকার গঠন করেছে না? ওখানকার বামেরাই তো সরকার গঠন করেছে। তো সেখানকার বাম সংগঠনের সক্ষমতা ছিল, তাই তারা সেখানে করেছে এবং জনগণ তাদেরকে চেয়েছে। ইভেন আপনার নেপালে রাজতন্ত্র উচ্ছেদের পরে দীর্ঘ সময় ধরে ঘুরে ফিরে মোটামুটি বামেরাই বা যৌথভাবে বামেরা তারাই তো আপনার ইয়ে করেছে। আপনি তো ছাত্র জীবনের শুরু থেকে বাম রাজনীতি করেছিলেন, আপনার কাছে কেন মনে হয় এই অবক্ষয়ের দিকে তারা যাচ্ছে? অবক্ষয় শব্দটা আমি বলবো না, অবক্ষয় শব্দটা না, একটি দল দেশে অবস্থান করছে কিন্তু তারা ক্ষমতার দিকে আসছে না, তারা ভোটের দিকে আসছে না, তাদের কাজটা কি? তাহলে তো তারা স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে যাচ্ছে। এটা ঠিক এইভাবে অ্যানালাইসিস আসতে পারছে না, মানে ঠিক না। আপনি দেখুন, আমি যদি এভাবে বলি, কেন পারছে না বা পারছে সেটা আমি বলবো না। আমি যদি এভাবে একটা উদাহরণ দেই, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী তো নিউ ইয়র্ক না, বাট পৃথিবীর বহু রাষ্ট্রের কিংবা সম্মিলনস্থল হচ্ছে আপনার নিউ ইয়র্ক জাতিসংঘ। সেরকম একটি শহরে যখন একজন ভদ্রলোক রিসেন্টলি যখন মেয়র ইলেক্টেড হলেন, আমি মামদানির কথা বলছি, মিস্টার মামদানির কথা বলছি। মামদানি কিন্তু বলতে মোটেও দ্বিধা করেনি। যাদের সমাবেশে তিনি কথাগুলো উচ্চারণ করলেন, সেই কথাগুলো আমি বলছি, সেখানে ইহুদিরা ছিলেন, সেখানে খ্রিস্টিয়ানরা ছিলেন, হয়তো মুসলমান কেউ কেউ ছিলেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ফার্স্ট উনি সমাবেশে উল্লেখ করলেন, আই এম এ মুসলিম। অর্থাৎ উনি যে একজন মুসলমান, ধর্মবিশ্বাসী মুসলমান, এটা বলতে তিনি মোটেও দ্বিধাবোধ করেননি। এর পরপর কয়েক সেকেন্ডের মাথায় বললেন, আই এম এ সোশ্যালিস্ট। সেটা বলতে তিনি দ্বিধাগ্রস্ত হননি। তিনি বলছেন, আই এম এ সোশ্যালিস্ট ডেমোক্র্যাট। তিনি ডেমোক্রেটিক পার্টির সাপোর্টার, মানে ডেমোক্রেটিক পার্টি থেকেই তিনি লড়াইটা করছিলেন। কিন্তু ডেমোক্রেটিক পার্টির মধ্যে সেখানেও সোশ্যালিস্টদের একটা আছে, ক্যাম্প আছে, একটা অংশ তো নিশ্চয়ই আছে। উনি নিজেকে সোশ্যালিস্ট বলতেও পরিচয় দিতেও তিনি দ্বিধাবোধ করেননি, এবং এটার জন্য তার কোনো সংকোচও ছিল না। আমাদের দেশে এবং ওখানকার, আমি যেটা বলতে চাচ্ছি, মুসলিম বলার কারণে সেখানে জুইসরা তাকে ভোট দিয়েছেন, হয়তো অনেকেই খ্রিস্টিয়ানরা তাকে ভোট দিয়েছেন, সেটাও হয়তো সত্য। মুসলমান কত সংখ্যক মানুষ মুসলমান? নিউ ইয়র্কের ভোটারদের মধ্যে মুসলমানদের ভোটে, অ্যাটলিস্ট মুসলমানদের ভোটে ওনার কোনোভাবেই ওনার মেয়র হওয়ার কোনো সুযোগই ছিল না। তার ওনার ভোটের মধ্যে একটা বড় সংখ্যক অন্য ধর্মাবলম্বীরাও ছিলেন, সোশ্যালিস্টও তো ছিলেনই বটে। আমি যে কথাটি বলতে চাই, আপনার সঠিক সময় সঠিক রাজনীতিটি করা, সঠিক সময় সঠিক রাজনীতিটি না করলে, সঠিক সময় সঠিক ইস্যুটা যদি আপনি তুলে ধরতে না পারেন, তাই না? আপনি মেয়র ইলেকশন করবেন, আপনি জনভোগান্তি নিয়ে কথা বলবেন না, আপনি নগরবাসীদের আবাসন নিয়ে কথা বলবেন না। আসছি একটু কথা বলছি। তো
এখন বলুন আপনার মানে বামরা বলছেন তেল গ্যাস নিয়ে কথা বলছেন, প্রকৃতি নিয়ে কথা বলছেন, পরিবেশ নিয়ে কথা বলছেন, এখন কি তাহলে আপনি কি দোষটা জনগণের, যে জনগণ তাদের কথা না? আচ্ছা, আমি যেটা জানতে চাই আসাদুজ্জামান রিপন, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ইসলামী রাষ্ট্র ধর্ম ইসলাম, আমার প্রশ্ন শোনেন, আমার কাছে আমি যেটা বলতে চাই, মানুষকে যদি বোঝানো যেত, মানুষের তো সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে তার নিজের জীবন। এই নিজের জীবনটা মানুষ উৎসর্গ করে ফর এ বিগ কজ, অনেক বড় কারণের জন্য মানুষ জীবনটা উৎসর্গ করে। সেটা দেশের জন্য করে, ভাষার জন্য করে, স্বাধীনতার জন্য করে, গণতন্ত্রের জন্য করে, কখনো কখনো প্রেমের জন্যও করে। অনেকে আত্মাহুতি দেয় না, ওটা না করা ভালো। আমি আপনাকে একটু ছোট্ট প্রশ্ন করে শেষ করতে চাই আসাদুজ্জামান রিপন। নোবডি ক্যান টেল মি যে আমি এনকারেজ করেছি তা না, এই জন্য আমি বাংলাদেশের যে আমাদের ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে আছে এবং আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, এই দুইয়ের মাঝখানে এখন আপনি যে মামদানির উদাহরণটি দিলেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশে এখন দাঁড়িয়ে কোনো রাজনৈতিক নেতা বা যে কেউ বলতে পারবে আমি সেকুলার? এটা শোনেন, এবং বললে তার অবস্থা কি হবে? না, কেন বলতে পারবে না? আপনি সেকুলার হতেই পারেন। আপনার মনে হচ্ছে বলতে পারবে? না, কেন বলতে পারবেন? আপনি কেউ যদি বলতে পারে আমি হিন্দু, কেউ যদি বলে আমি খ্রিস্টান, কেউ যদি বলে আমি বুদ্ধিস্ট, তাহলে একজন মানুষ সেকুলার তিনি বলতে পারবেন না কেন? তিনি কোনো ধর্মে বিশ্বাস করেন সেটাই বা বলতে পারবেন না? সেই পরিবেশটি কি আছে? কেন থাকবে না? কেন আমি থাকবে না? আপনি মিলেই তো সেই পরিবেশ তৈরি করতে হ্যাঁ, হবে। কেন তাই থাকবে বললে না? তো এটা তৈরি কেন করতে তো আমরা চাই, সেটা আছে কিনা? প্লিজ ডোন্ট সে লাইক দিস। এই ন্যারেটিভটা দেশের জন্য অনেক ক্ষতিকারক। এই পরিবেশ না কেন কি আপনি বলেন না, আজকে মাইক দিয়ে বলেন না যে আমি সেকুলার, আমি না, আমি দায়িত্ব কেন নিয়ে বলবো আমি তো সেকুলার নই? আমি সেকুলার, আমি বলছি। তো উনি বলতে পারেন বলছি, আমি আমি নিজে আপনার কি মনে হচ্ছে এই কথাটি বলার পর ভোটের উপর প্রভাব পড়বে না? এখানে আমি একটু আপনি যদি নেতা হতেন? এই যে ভোটের please. ব্যাপারটা হচ্ছে কি, আমি যে প্রশ্নটা আপনি করলেন, আপনি দেখুন একটা সমাজের বিকাশের সাথে অনেক বিষয়গুলো জড়িত থাকে। আমাদের এখানে যে গত 54 বছরের যে রাজনীতি হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের সাথে যেই চেতনাটি ছিল সেখান থেকে দলগুলো সরে গেছে। বা আমাদের দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছেন, আমাদের যে রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলো কেন ঘটেছে? অর্থাৎ স্বার্থকেন্দ্রিক, এবং এখানে সাম্প্রদায়িকতার একটা বিরাট ফলন হয়ে গেছে। আপনি দেখুন সপ্তম অষ্টম ছেলে মেয়েগুলোকে যে কীভাবে শিক্ষার কোন জায়গাতে তারা পড়াশোনা করছে। একটা দেশে 4 মাধ্যমে শিক্ষা হয়। কাজেই আপনি যখন একটা উদার নৈতিক পরিস্থিতি তৈরি করতে না পারেন, তখন কিন্তু ডানপন্থার বিকাশ হয় এবং এক ধরনের পুঁজিতন্ত্রের বিকাশ ঘটে। সেই জায়গা থেকেই বামপন্থীরা পিছিয়ে এসেছে, এবং এটা শুধুমাত্র আমাদের এই দেশে নয়, বিশ্ব জুড়েই এই অঘটনটি ঘটে গেছে। এবং আমরা সবসময় যেমন আমরা একটা সবুজ গাছের স্বপ্ন দেখি, আমরা যেমন একটা সুন্দর সকালের স্বপ্ন দেখি, আমরা একটা সুন্দর পৃথিবী এবং একটা গণতান্ত্রিক বিশ্বেরও স্বপ্ন দেখি। সেই কারণে প্রগতিশীল রাজনীতি আমাদের দরকার। হয়ে যায় এখন আসলে না, আমাদের এই ইউটোপিয়া হওয়ার কারণে কিন্তু আপনার কি মনে হচ্ছে আপনি এই 24-এর 5ই আগস্টে এই ঘটনা ঘটবে, লক্ষ লক্ষ মানুষ একটি গান গাইবে, এই ধনধান্যে পুষ্পে ভরা? আবার একটু আজকে আপনি অনুষ্ঠান শেষে একটু শুনে দেখুন তো এই গানটাকে কেমন লাগে কানের মধ্যে। এর চেয়ে বড় ইউটোপিয়া তো ঘটিয়ে ফেলেছে আমাদের তরুণরা। কাজেই আমরা অবশ্যই তাদের স্বপ্ন দেখতে চাই এবং আমরা ইহজাগতিক একটি বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না। আসাদুজ্জামান রিপনকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ইউসিবি টু দ্য পয়েন্ট আয়োজন ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে আমরা স্বপ্ন দেখতে চাই, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা আমাদের, এবং আমাদের নির্বাচন নিয়ে আমাদের যে স্বপ্ন, আমাদের আগামী সরকার এবং বিরোধী দল নিয়ে আমাদের যে স্বপ্ন, জনগণের যে স্বপ্ন, সেই স্বপ্ন আসলে পূরণ হবে সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।